প্যাটার্নস ইন বায়োডাইভার্সিটি মানে বিষয়টা কি? বায়োডাইভার্সিটির পরিমাণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও বেশি কোথাও কম। তাহলে ঠিক কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে কোনো জায়গায় বায়োডাইভার্সিটি বেশি হচ্ছে, কোনো জায়গায় বায়োডাইভার্সিটি কম হচ্ছে, এবং এই পুরো প্যাটার্নটা লক্ষ্য করে আমরা কি এই বিষয়টা বুঝতে পারবো যে কি কারণে পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গাগুলোতে বায়োডাইভার্সিটি বেশি হচ্ছে, কোনো নির্দিষ্ট জায়গাগুলোতে আবার বায়োডাইভার্সিটি কম হচ্ছে। দেখো, এইখানে বলতে গেলে ইন জেনারেল আমরা একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি বায়োডাইভার্সিটির মধ্যে। কিরকম ট্রেন্ড? না, ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্ট। কি এই ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্ট? দেখো, খেয়াল করে দেখবে, আমরা ইকুয়েটর মানে পৃথিবীর ঠিক মাঝামাঝি জায়গায়, এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের যে লাইনটা ড্র করা রয়েছে, এটা আমাদের ইকুয়েটর, বাংলায় যাকে বলা হয় নিরক্ষরেখা। সেই ইকুয়েটর থেকে যত তুমি নর্থ এবং সাউথের দিকে আস্তে আস্তে মুভ করবে, তত দেখা যাচ্ছে যে বায়োডাইভার্সিটির পরিমাণ একটা নির্দিষ্ট রেঞ্জের পর থেকে কমছে। আবার বলছি, ইকুয়েটর থেকে যত নর্থ আর সাউথের দিকে মুভ করব, দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট রেঞ্জের পর থেকে, সেই রেঞ্জটা কত? না, দেখো এই ছবিটাতে দেখো, সেই নির্দিষ্ট রেঞ্জটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, মানে 23.5 ডিগ্রি নর্থ অ্যান্ড 23.5 ডিগ্রি সাউথ। এই যে রেঞ্জটুকু ইকুয়েটর, ইকুয়েটর থেকে উপরের দিকে 23.5 ডিগ্রি, ইকুয়েটর থেকে নিচের দিকে 23.5 ডিগ্রি, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটুকুর মধ্যে আমরা দেখছি বায়োডাইভার্সিটি সব থেকে হাইয়েস্ট অ্যামাউন্টে আছে। এবং এই রেঞ্জটা বা এই বেল্টটাকে পেরিয়ে যখন আমরা নর্থে রাদার সাউথের দিকে মুভ করছি, তখন দেখতে পাচ্ছি বায়োডাইভার্সিটির পরিমাণ ধীরে ধীরে কমছে। এই বিষয়টাকেই বলা হয় ল্যাটিটিউডিনাল গ্রেডিয়েন্ট। তাহলে দেখো, এখানে লেখা আছে পরিষ্কার, when we move from equator to pole biodiversity will decrease। এবং শুধুমাত্র ইকুয়েটর থেকে পোলের দিকে মুভ নয়, আরো প্রিসাইজলি বলতে গেলে কি বলবো, 23.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথ, এই যে রেঞ্জটা, এই জায়গাটাকে পেরিয়ে যখনই আমরা উত্তরের দিকে আরো এগোবো, অগ্রসর হব, তখন দেখবো এই অঞ্চলগুলোতে পৃথিবীর বায়োডাইভার্সিটির পরিমাণ কম। যেমন এই আমার এই বক্তব্যে কিছু প্রমাণ আমি দেখাচ্ছি। কিরকম কিরকম? ধরো, বার্ড স্পিসিস, শুধুমাত্র পাখিদেরকে নিয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করছি যে আমরা যখন বার্ড স্পিসিস এর নিরিখে ভাববো, কলম্বিয়া বলে পৃথিবীতে একটা দেশ আছে আমরা জানি, সেখানে বার্ড স্পিসিস এর সংখ্যা 1400, 1400, 1400 টাইপস অফ বার্ড স্পিসিস সেখানে পাবো। নিউ ইয়র্কে পাবো মাত্র 106, আবার গ্রিনল্যান্ডে পাবো মাত্র 56। এইবার খুব মজার বিষয়, এই পৃথিবীতে এই দেশগুলোর লোকেশন একটু দেখে নেওয়া যাক। সব থেকে বেশি বার্ড স্পিসিস এর ভ্যারাইটি কোথায়? কলম্বিয়াতে। লক্ষ্য করে দেখো, ঠিক ইকুয়েটরের পাশে, এই ইকুয়েটরের একটু উপরেই কিন্তু কলম্বিয়া বসে রয়েছে। এইবার কলম্বিয়ার বার্ড স্পিসিস ছিল আমাদের 1400, 1400। নিউ ইয়র্কের বার্ড স্পিসিস 106। দেখো তো নিউ ইয়র্কটা কোথায়? দেখো, ইকুয়েটর থেকে অনেকটা উপরের দিকে যেতে হলো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে গ্রিনল্যান্ডের বার্ড স্পিসিস এর সংখ্যা মাত্র 56। দেখো, এটা কিন্তু ইকুয়েটর থেকে সব থেকে বেশি দূরত্বে রয়েছে, এবং ফলত এই জায়গায় বার্ড স্পিসিস এর সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছে। সুতরাং আহ, এই কথাটা আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি যে একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারলাম যে ইকুয়েটর থেকে যত আমি উপরের দিকে চলে যাচ্ছি বা নিচের দিকে যাচ্ছি, আমার বায়োডাইভার্সিটির পরিমাণ কমছে। এইবারে আমাদের ইন্ডিয়া কি কন্ডিশনে আছে দেখো, কলম্বিয়ার মতো ইকুয়েটরের অত কাছে নেই, কিন্তু একটু উপরের দিকে রয়েছে। ওই 23.5 ডিগ্রির যেটা, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার উপর দিয়েই গিয়েছে। দেখো, ইন্ডিয়ার বার্ড স্পিসিস এর সংখ্যা কিন্তু কলম্বিয়ার থেকে একটু কম, কিন্তু সেটাও একটা হিউজ অ্যামাউন্টে। 1200, 1200, 1200 বার্ড স্পিসিস কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, আমরা এইটুকু ট্রেন্ড বুঝতে পারলাম যে ইকুয়েটর বা নিরক্ষরেখা বা এই যে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাসপেরিয়ান, এই রিজিয়ন গুলোতে যে যে দেশগুলো রয়েছে, সেই জায়গায় বায়োডাইভার্সিটির পরিমাণ অনেক 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 বেশি। যেমন ইকুয়েটর বলে একটা দেশ আছে, আমরা দেখব সেই দেশের
যে ভাস্কুলার প্ল্যান্ট, সেই ভাস্কুলার প্ল্যান্টের সংখ্যা সেটা কিন্তু ইউএস এর ভাস্কুলার প্ল্যান্টের থেকে প্রায় 10 গুণ বেশি, 10 টাইমস। নট আ ম্যাটার অফ জোক। এরপরে চলে আসা যাক, যে দেখো তাহলে বুঝতে পারলাম যে এই যে রিজিয়নটা, মানে ওই 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, ওই যে রিজিয়নটা ইকুয়েটরের উভয় দিকে, ওই জায়গাটাকে আমরা বলছি ট্রপিক্যাল রিজিয়ন। এই ট্রপিক্যাল রিজিয়নে বায়োডাইভার্সিটি যে বেশি হচ্ছে তার প্রমাণ আমরা পেলাম। এবারে কারণটা কি, এত জায়গা থাকতে ট্রপিক্যাল রিজিয়নে বায়োডাইভার্সিটির পরিমাণ কেন বেশি হচ্ছে? দেখো, রিজন অফ হাই হাই বায়োডাইভার্সিটি, এই প্রচন্ড বেশি পরিমাণ বায়োডাইভার্সিটির এই জায়গায় পুঞ্জীভূত হওয়ার কারণগুলো একটু দেখে নেবো। যে ইকুয়েটর রিজিয়ন, সেই জায়গায় আমরা দেখছি প্রোডাক্টিভিটি অনেক হাই। এই প্রোডাক্টিভিটি কেন হাই হচ্ছে খেয়াল করে দেখো। ঠিক এই রিজিয়ন বা ইকুয়েটর রিজিয়নে এই যে আমরা সোলার রে গুলো পাচ্ছি, সেটা কিন্তু একদম লম্বভাবে এসে পড়ছে, ডাইরেক্ট সোলার লাইট আমরা কিন্তু এই জায়গাতে পাচ্ছি। ফলে দেখো, সোলার ইনপুট যেহেতু ওখানে অনেক হাই, ট্রপিক্যাল রিজিয়ন গুলোতে প্রোডাক্টিভিটি অনেক হাই। মানে কি, যে জায়গায় আমরা সোলার ইনপুট বেশি পাচ্ছি সেইখানকার গাছপালা প্রচুর পরিমাণে ফটোসিনথেসিস করছে প্রাইমারি প্রডিউসার হিসেবে, এবং সেই হিউজ অ্যামাউন্ট অফ ফুড একটা একটা করে ট্রপিক লেভেল ধরে ধরে পরবর্তী যে সব ফুড চেইন গুলো রয়েছে সেখানে ফ্লো করছে। ফলত যদি সেখানে তোমার রিসোর্স বা প্রোডাক্টিভিটি বা প্রাইমারি প্রোডাকশন প্রচুর পরিমাণে হয়, সেই প্রচুর পরিমাণে খাবার খেয়ে বেঁচে থাকার মতো প্রচুর স্পিসিস সেখানে থাকতে পারবে। ধরো, তোমার যদি বাড়িতে খাবারের পরিমাণই কম হয়, তাহলে কি বেশি লোককে তুমি বাড়িতে রাখতে পারবে? না। আমার বাড়িতে প্রচুর জায়গা, প্রচুর খাবার, আমি সেখানে অনেক মানুষকে বা অনেক লোককে সেখানে আমি স্থান দিতে পারবো যারা সেটা খাবে। ঠিক একই ঘটনা ঘটছে এখানে। সোলার ইনপুট হাই, মোর প্রোডাক্টিভিটি, প্রচুর গাছপালা, তারা যারা প্রাইমারি প্রডিউসার তারা প্রচুর পরিমাণে ফুড প্রডিউস করছে, যেটা প্রত্যেকটা ট্রপিক লেভেলে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তাদের প্রত্যেককে সেটা কিন্তু বাঁচিয়ে রাখছে। এইবার দেখো, সেই প্রচুর প্রোডাক্টিভিটিটাই তাহলে শেষ পর্যন্ত ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট টু মোর বায়োডাইভার্সিটি। মনে রাখবে, শব্দটা বললাম ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি বলার কারণ হচ্ছে, সবসময় এরকম নয় যে প্রোডাক্টিভিটি বাড়লেই বায়োডাইভার্সিটি বাড়বে। তার একটা উজ্জ্বল উদাহরণ আমরা কিছুদিন আগেই পড়েছি, সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম এমন একটা ফিনোমেনন, সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে পার্টিকুলার কিছু নিউট্রিয়েন্ট মৌল সেগুলো বেড়ে যাওয়ার ফলে হঠাৎ করে জলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালগি বেড়ে যেতে আরম্ভ করলো। এবং সেই প্রাথমিকভাবে যে প্রচুর অ্যালগি বেড়ে গেল, সেটা দেখে তোমার মনে হবে প্রোডাক্টিভিটি বেড়েছে, কিন্তু তার ফলে বায়োডাইভার্সিটি বাড়ার বদলে এক্ষেত্রে কমে গেল। কেন? না, অ্যালগাল ব্লুমের ফলে জলের উপরিতলে যে অ্যালগির আস্তরণ তৈরি হলো, তারা জলের ভেতরে সূর্যের আলোকে আর পেনিট্রেট করতে দিল না, এন্ড দ্যাটস ওয়াই যত স্পিসিস তারা ওই জলের মধ্যে ছিল, তারা কিন্তু মারা যেতে শুরু করলো। কিরকম ভাবে ঘটলো ঘটনাটা? কারণ জলের মধ্যে যদি আলো না পৌঁছায়, জলের মধ্যে যে গাছপালাগুলো রয়েছে তারা ফটোসিনথেসিস করতে পারবে না। আর তারা যদি ফটোসিনথেসিস করতে না পারে, তাহলে জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, এবং সমস্ত প্রাণী যারা জলের মধ্যে ছিল তারা মারা পড়বে। ঠিক এই পয়েন্টটা আমরা শিখে নেওয়ার পরে, এরপরে আমরা চলে আসছি নট ডিস্টার্বড। এই নট ডিস্টার্বড এর ব্যাপারটা কি, এটা একটু জানতে হবে যে কে কাকে ডিস্টার্ব করছে। বিষয়টা দেখো, এই যে ট্রপিক্যাল রিজিয়ন, এই জায়গায় কোনোদিন গ্লেশিয়ার আসেনি, কোনোদিন বরফ পড়েনি। তোমরা যতই স্বপ্ন দেখো কলকাতা লন্ডন হচ্ছে, আর যাই হোক, বরফটা কলকাতায় পড়বে না। এইবার এক্ষেত্রে বিষয়টা কি হলো, যদি বরফ পড়তো, বরফের ওই আস্তরণ বা গ্লেশিয়ারের আস্তরণের তলায় পৃথিবীর যে জাগতিক যেসব প্রাণীরা থাকতো, যে গাছপালা থাকতো, তারা যতদিন বরফটা পড়ে থাকতো ততদিন পর্যন্ত তাদেরকে নিষ্ক্রিয় হয়ে যেতে হতো। তারা মারা পড়তো, ওই বরফ গলবে, যতদিন পরে বরফ গলবে ততদিন পরে তারা আবার ওখান থেকে গজাতে শুরু করবে। ফলে ট্রপিক্যাল রিজিয়নে যেহেতু গ্লেশিয়ারের কোনো গল্পই নেই, তাই জন্য এরকম কোনো সময় হয়নি যে লাইফ পজ হয়ে গেল। যখনই বরফ পড়লো, লাইফ ওখানে পজ হয়ে গেল। ওই বরফ গলবে, তারপরে ওই গাছপালা আবার গজাবে, সেই গাছপালায় ফুল হবে, ফল হবে, সেগুলো খেতে অন্যান্য প্রাণীরা আসবে। যতদিন বরফ রয়েছে সেই জায়গায় আমাদের যে লাইফের ফ্লো, সেটা কিন্তু কিছুদিনের জন্য হলেও, টেম্পোরারিলি হলেও, সেটা কিন্তু পজ হয়ে গেল, থেমে থাকলো। এবার যেহেতু আমাদের ট্রপিক্যাল রিজিয়নে এই ঘটনাগুলো ঘটেনি, তাই জন্য ট্রপিক্যাল রিজিয়নে ইভলিউশন
নিরবিচ্ছিন্নভাবে চলেছে, কন্টিনিউয়াস চলেছে এবং লং টাইম ধরে চলেছে। এবং লং টাইম ধরে যে রিভলিউশন চলেছে, সে প্রচুর পরিমাণে স্পেসিয়েশন করেছে, প্রচুর পরিমাণে নতুন নতুন স্পিসিসের জন্ম দিয়েছে, যেগুলো ওই অঞ্চলে এই যে হিউজ বায়োডাইভার্সিটি তার কারণ। এইবারে চলে এসো লেস সিজনস। এই জায়গায় আমরা দেখব বিশেষ কোনো ঋতু বৈচিত্র্য নেই। সারা বছর একটা গরম বৃষ্টিপাত হচ্ছে, প্রচন্ড গরম এবং খুব হিউমিডিটি রয়েছে, এইরকম একটা ওয়েদার। তাহলে যত ওয়েদারটা যত কনস্ট্যান্ট হবে, যেসব স্পিসিসরা সেখানে রয়েছে তাদের কাছে সেই ওয়েদারে থাকাটা খুব সহজ হবে। সেখানে কোনো রকম মানে কোনো চেঞ্জই হয় না, ওয়েদার ওয়েদার খুবই প্রেডিক্টেবল। তো সেখানে স্পিসিসদের কোনো সমস্যাই হচ্ছে না যে ভিন্ন ভিন্ন ওয়েদারের সঙ্গে নিজেদেরকে যে অ্যাকাস্টমড করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, সেই ব্যাপারটাই নেই। তাহলে সেই ক্ষেত্রেও তাদের দেখা যাচ্ছে নিশ স্পেশালাইজেশন বেশি পরিমাণে হচ্ছে এবং প্রচুর পরিমাণে স্পিসিস ফরমেশন হচ্ছে। এই ঘটনাগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। আর পৃথিবীর এই যে ম্যাপ, ইকুয়েটর থেকে লোকেশন অনুযায়ী আমরা দেখছি যে সেই জায়গাগুলোতে স্পিসিসের যে পরিমাণ সেটা কিরকম ভাবে কম বেশি হচ্ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অ্যামাজন রেন ফরেস্টের দিকে তাকাবো। এটা কে আমরা লাংস অফ আর্থ বলছি, যা 20% আমাদের পৃথিবীর 20% অক্সিজেন ও একাই প্রডিউস করে চলেছে। এই একটাই জায়গায় আমরা দেখতে পাবো যে 1.25 লাখ ইনভার্টিব্রেট রয়েছে, 40,000 প্ল্যান্টস রয়েছে, 3,000 ফিশ রয়েছে। মানে এত রকমের মাছ আছে। রেপটাইলস আছে কত রকমের, 378 টাইপস অফ রেপটাইলস। এবং আমরা একটা পরিসংখ্যান পাচ্ছি যে ম্যামালস এবং অ্যাম্ফিবিয়ান মিলিয়ে টোটাল ভ্যারাইটির সংখ্যাটা হয়ে যাচ্ছে 425 রকমের। এবং বার্ডস এর সংখ্যা রয়েছে যে 1300 রকমের, 1300। তাহলে বুঝতে পারছো যে এই অ্যামাজন রেন ফরেস্টের এই নির্দিষ্ট জায়গাটার মধ্যে কত রকমের স্পিসিস রয়েছে। এটাই হচ্ছে বায়োডাইভার্সিটি। আমরা বায়োডাইভার্সিটির এই পুরো প্যাটার্নটা কিন্তু এই জায়গায় বুঝে নিতে পারলাম যে পৃথিবীর কোন অংশে কিরকম ভাবে বায়োডাইভার্সিটি থাকে, আর সেই বায়োডাইভার্সিটি বাড়ার বা কমার কারণ কি, কোন কোন জোনে আমরা বায়োডাইভার্সিটি বেশি পাবো। তোমাদের প্রশ্ন কিরকম আসতে পারে, ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে এ বি সি তিনটে লোকেশন তোমাকে দেওয়া হলো, প্রত্যেকটা লোকেশন ইকুয়েটর থেকে কতটা ডিস্টেন্সে আছে তোমাকে বলে দেওয়া হলো, তোমাকে প্রেডিক্ট করতে বলা হলো এই চারটে লোকেশনের মধ্যে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি কোনটায় হবে, সব থেকে কম বায়োডাইভার্সিটি কোনটায় হবে। তুমি বেসিক সেন্স কাজে লাগাবে যে ইকুয়েটর থেকে যত উপরের দিকে চলে যাব বায়োডাইভার্সিটি কমবে,